অথবা দ্য প্যাসেজ ডিলস উইথ ওকে। তো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, এরকম যে কোনো একটা টাইটেল দিয়ে শুরু করবা। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আফটার রিডিং দ্য প্যাসেজ উই ক্যান সে দ্যাট দ্য প্যাসেজ ডিলস উইথ। তার মানে কি আমরা বোঝাতে চাচ্ছি, আমরা এটা দ্বারা বোঝাতে চাচ্ছি আমরা কপি করি নাই হুবহু, আমরা নিজের থেকে লেখার চেষ্টা করছি। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যেটা করে, ওরা প্যাসেজ থেকে 5 থেকে 6টা লাইন তুলে দিয়ে দেয়, ঠিক আছে, 5-6 লাইন তুলে দিয়ে দেয় এবং তারা চিন্তা করে কি হয়ে গেছে আমার। না, এরকম না। তোমার থেকে ওরা বলবে যে রাইট ডাউন দ্য সামারি অফ দিস প্যাসেজ। তো সামারি এখন যেটা আনসিন থেকে আসবে, স্পেশালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবনী, আইনস্টাইনের জীবনী বা যে কোনো একটা ব্যক্তি, যে কোনো কাজী নজরুলের জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। তো তুমি কিভাবে লিখবা? তাহলে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট শুরু করবা কি নিয়ে? খুব সুন্দর একটা টাইটেল দিবা, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তারপর লিখবে কাজী নজরুল ওয়াজ বর্ন, ও কত সালে জন্মগ্রহণ করছে, পড়াশোনা কোথায় কোথায় করছে, কর্মজীবনে কি করেছে, লাস্টে একটা কনক্লুড করে শেষ করে দিতে হবে। 5 থেকে 6 লাইনে বেশি লিখতে পারবো না, হাফ পেজ না, বলতে হাফ পেজ হয়তো হয়তো নামই হচ্ছে সামারি। যদি বেশি দিকে বলো, বেশি নাম্বার দিবে না, উল্টো কেটে ফেলবে নাম্বার। আর বানান ভুল করবে না, হুবহু কপি করবে না, একটু সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটু বলি, যেমন তোমার যে স্টুডেন্ট বেশি সমস্যা ফেস করবে, ধরো একটা আনসিন প্যাসেজ দিল, একটা মানুষের জীবনে দিল লাইফ স্টোরি, ওকে। এখন ওই লাইফ স্টোরিতে দেখা যাচ্ছে ও ক্লাস 5 পড়ছে এখানে, 6 পড়ছে এখানে, 10 পড়ছে এখানে, এসএসসি পড়ছে, এইচএসসি পড়ছে, অনার্স পড়ছে, মাস্টার্স পড়ছে, পিএইচডি পড়ছে। এখন এতগুলো যদি তুমি লিখতে যাও, এইটা দিয়ে তো একটা বড় 5 সালে 10 হয়ে যাবে। তাহলে কি করবা? সব লিখতে দরকার নেই, শুধু কোনটা করবা, লাস্টটা বললে হবে। হি ওয়াজ হাইলি এডুকেটেড অ্যান্ড হি কমপ্লিটেড হিজ পিএইচডি ফ্রম এ, শুধু লাস্টটা বলবা, ঠিক আছে? কারণ এতগুলো বলতে গেলে তোমার তো সব মানে লাইন শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর কমপ্লেক্স সেন্টেন্স লিখবা, সিম্পল না, মানে একসাথে 2-3টে সেন্টেন্স লিখে ফেলবা। হি ওয়াজ আ ভেরি জিনিয়াস গাই, এট দ্য সেম টাইম হি ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যান্ড হি রোট সো মেনি থিংস। কমপ্লেক্স সেন্টেন্স লিখবা। মনে আমরা সিম্পল সেন্টেন্স লিখি, কাজী নজরুল ওয়াজ ভেরি গুড বয়, হি ওয়াজ এ ফেমাস রাইটার, এভাবে লিখবে না। এভাবে লিখলে তো 6-7 লাইন 10 লাইন হয়ে যাবে। একসাথে 2-3টে লিখবে, কমপ্লেক্স বলে এটাকে, ঠিক আছে? সো লিখতে লিখতে আসবে, হ্যাঁ কেউ একদিনে আসবে না, এটা লিখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় পরীক্ষার আগে কেউ কখনো বাসায় প্র্যাকটিস করে না, কিন্তু তোমরা চেষ্টা করবা, কয়েক লাইন চেষ্টা করবা বাসা লেখার জন্য। তাহলে কি দিয়ে শুরু করবা? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ডিলস উইথ, অথবা আফটার রিডিং দ্য প্যাসেজ উই ক্যান সে দ্যাট, এরকম একটা লাইন দিয়ে শুরু করবা, ঠিক আছে? তখন টিচাররা বুঝতে পারবে যে তুমি কপি করো নাই, তুমি নিজ থেকে লিখেছো, তখন ভালো মার্কস দিবে, ঠিক আছে? আর আমি বললাম, এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এটা মুখোমুখি করো কখনো এগুলো শেখা যাবে না, 2-1টা নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, শীট দিয়েছি, ওগুলো বাসায় প্র্যাকটিস করবা, ওকে। এরপরে হচ্ছে তোমাদের জন্য ম্যাচিং এবং কি ওই রিঅ্যারেঞ্জ। ম্যাচিং এটা খুবই মজার, ঠিক আছে? ম্যাচিংটা খুবই মজার, যেখানে তোমাদের কি থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বক্স বি দেওয়া থাকবে, জাস্ট এখানে পাঁচটা কি থাকবে, তো তোমরা জাস্ট আগে নিজে নিজে মনে মনে মিলে ফেলবা, ঠিক আছে? তাই দেখবে পরে সব মিলে যাচ্ছে। আর একটা যদি ভুল হয়, 2টা ভুল, একটা ভুল মানে 100%, 2টা ভুল। সো ভেরি কেয়ারফুল, একদম সহজ, শুধু অর্থ বুঝার চেষ্টা করবা। এটা কি নিয়ে আসে? এটা কি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আসছে? এটা কি কারাপশন নিয়ে আসছে? এটা কি স্বাস্থ্য নিয়ে আসছে? কি নিয়ে আসছে? টপিকটা কি? রিডিং নিউজ পেপার নিয়ে আসছে নাকি কি, মানে এটার ডেঙ্গু নিয়ে আসছে বা ভাইরাস নিয়ে আসছে, কি নিয়ে আসছে? এটা হচ্ছে মেইন টপিক, তোমাকে এটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওটা দেখে তুমি ম্যাচিংটা করবা, এটা হচ্ছে ম্যাচিং করার সূত্র আর কি, ম্যাচিং কিভাবে করতে হয়, বুঝতে পারছো? সো ম্যাচিং যেভাবে করবা, আর অনেকে ম্যাচিং কিভাবে খাতা লিখবে, ম্যাচিং আনসার করার সিস্টেম কি অনেকে লিখবে এ প্লাস সি, এভাবে লিখলে হবে না। এ প্লাস সি লিখার পরও সেন্টেন্সে লিখতে হবে, ঠিক আছে? আর যে 3টে থাকে 2 + 4 + 1, এটা লিখলে হয়ে যাবে না, শুধু এটার সাথে সাথে ফুল সেন্টেন্সটাও লিখতে হবে, ওকে? তখন তুমি ম্যাচিং এ ভালো মার্কস তুলতে পারবে। এবং আমি বারবার বলছি, আগে নিজে নিজে মিলাবা, পুরো প্যাসেজটা একবার পড়ে পেন্সিল দিয়ে দেখানোর দরকার নেই, তুমি নিজে নিজে মিললে অজবে মিলে যাবে, হ্যাঁ? আর প্রথম দেখা যাচ্ছে প্রথমটা পারতেছ না, স্কিপ করো, দ্বিতীয়টা পারবে, এটাই করো, যে মিলে যাবে অটোমেটিক। আর একটা যদি ভুল হয়, 2টা ভুল, সো ভেরি কেয়ারফুল। আর হাতে কোনো প্র্যাকটিস করে বলতে পারবো না, আর দেখা যাচ্ছে 2-1টা সেন্টেন্সের অর্থ তুমি বুঝতেছো না, তো যদি তুমি 4টা করে ফেলো, তাহলে লাস্টেরটা এমনি মিলে যাবে, ঠিক আছে? যেটা পারবে না স্কিপ করবা,
আর কোন বিষয় নিয়ে আসছে এটা আমি বারবার বলছি, স্টুডেন্ট যেটা ভুল করে আন্দাজে যে দিয়ে দেয়, এদিকে হলো হবে না। তুমি যখন সবগুলো প্যাসেজ পড়বা ওটার একটা মিনিং চলে আসবে, ওটার একটা অর্থবহ একটা প্যাসেজ তৈরি হবে, ওটা বুঝার চেষ্টা করবে এটা কি নিয়ে আসছে, টপিকটা কি, দুয়ারি, এনভায়রনমেন্ট পলিউশন, ডেঙ্গু ফিভার, কারাপশন, ড্রাগ এডিকশন, কোনো না কোনো একটা টপিক থাকবে, বা কোনো ব্যক্তির জীবনী, বা এটা কি আমাদের স্বাধীনতা নিয়ে আসছে, কি নিয়ে আসছে এটা, ওটা বুঝার চেষ্টা করবে, তাহলে পারবে। ওকে, এবার রিঅ্যারেঞ্জটা কিভাবে করবে একটু দেখো। রিঅ্যারেঞ্জ করার সিস্টেম হচ্ছে এই রিঅ্যারেঞ্জ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা মজা সবচেয়ে বেশি, কারণ আগে বলে কি আনসার করতে হয়, এরকম একটা বাক্স করবা, এটাকে 8 ভাগ করবে, 1 2 3 4 5 6 7 8, আর এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8। এবার তুমি সিরিয়ালি পেন্সিল দিয়ে লিখবা, মনে করো 1 এ 2, 2 এ 5, 3 এ 7, এরকম, ঠিক আছে। আগে সিস্টেম ছিল পুরাটা অর্থ মানে পুরো প্যাসেজটা আবার লিখে দেওয়া ম্যাচিং করার পরে। এখন নতুন সিস্টেম হচ্ছে না লিখলেও সমস্যা নেই, শুধু এটা লিখলেও হবে, ঠিক আছে। আর যদি কারো সময় থাকে অ্যাভেলেবল, এটা লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা যেটা কোনো এক্সট্রা মার্কস নেই, এটা হলে মার্কস দিয়ে হবে। কিন্তু এখানেও সমস্যা আছে, কি সমস্যা, যদি শুরুতে ভুল করে দাও 2 না পাওয়া, 0 পাওয়ার ক্ষমতা মানে চান্স আছে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো রিঅ্যারেঞ্জ কারা পারে, যদি এগুলো স্টোরি হয় রিঅ্যারেঞ্জ গুলো তার মজা, কেন স্টোরি ওয়ান্স আপন এ টাইম দে লিভড এ কিং, তাহলে একটু মজা, তুমি বুঝতে পারবে এটা কি নিয়ে আসে, ওই স্টোরিগুলো ম্যাচিং করে খুব মজা। কিন্তু যদি এগুলো কোনো মানুষের জীবনী হয় একটু টাফ, ও কয় সালে পড়ালেখা করছে, ও কোথায় ভর্তি হয়েছিল, ও বাবার নাম কি ছিল, ও কি ছিল, এগুলো তোমাকে জানতে হবে। সো রিঅ্যারেঞ্জ করার সিস্টেমটা কি, প্রথম কাজ হচ্ছে তোমার এই বক্সটা করে ফেলা, খালি রাখা। তারপর এবার পুরো প্যাসেজের যতগুলো এ বি সি ডি সবগুলো বার করে পড়া, সবগুলো আগে পড়তে হবে। তো যদি একটা মনে করো তুমি করে বলছো, হঠাৎ করে কি রে এটা তো বাদ পড়ে গেছে, হঠাৎ করে একটু আমাদের 2-3-4 মিনিট পরে দেখতেছে একটা লিখো নাই, তাহলে আবার সবগুলো কাটতে হবে। সেজন্য আগে সবগুলো পড়ে ফেলবা। আর ইংলিশ পরীক্ষায় প্রচুর সময় পাবা, 3 ঘন্টা মানে প্রচুর সময়। যদি তোমাদের কমন আসে 1 ঘন্টা শেষ হয়ে যাবে, 1 ঘন্টা সব শেষ। যদি কমন আসে 1 ঘন্টাও লাগবে না করতে, তাই না। প্রচুর সময় পাবা, আস্তে আস্তে মাথা কাটাই কি করবা, কাজ করবা। আর অনেকে আছে বন্ধু থেকে হেল্প নেয়, তুমি যে যার থেকে হেল্প নিচ্ছি ট্যালেন্টেড, তুমি জানো এতে ভুল করো না, তুমি জানো নাকি, কারো সাহায্য নিবে না, নিজে নিজে চেষ্টা করবা, কি করবা, প্যাসেজ গুলো পড়ার চেষ্টা করবা। আর যদি স্টোরি আসে তাহলে তোমার জন্য একদম ইজি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাবো জীবনীগুলো কিভাবে করবা, লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলগুলো কিভাবে করবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এখানে বলা থাকবে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, এরকম দিয়ে একটা শুরু করে দিবে। তুমি হয়তো বা কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, তো এটা একটা প্রথমে দিবা, এরপরে দিবা তিনি কোথায় জন্মগ্রহণ করেছে, তখন ওখানে বলবে হি ওয়াজ বর্ন ইন চুরিলিয়া গ্রাম ইন ইন্ডিয়া। তারপরে ও পড়াশোনা, ওর মা বাবা হারা গেছে ছোটবেলায়, বলতে হবে হি লস্ট হিজ প্যারেন্টস when he was a child। তারপর সে পড়াশোনা এসএসসি কোথায় করছে, অর্থাৎ প্রাইমারি কোথায়, হাই স্কুল কোথায়, সিরিয়ালে আসবে প্রাইমারি, হাই স্কুল, তারপর ওকে কলেজ, ইউনিভার্সিটি, এগুলো। আর কলেজ স্কুলে থাকা অবস্থায় যদি কোনো মানে অলৌকিক কিছু করে থাকে, যেমন ছোটবেলা থেকে সে অসম্ভব প্রতিভার অধিকারী ছিল, 8 বছর বয়সে সে কবিতা লিখে শুরু করছে, তাহলে ওগুলো ওই স্কুলে থাকা অবস্থায় যা করছে তখন দিতে হবে, ঠিক আছে। এরপর তার কর্মজীবন, আগে শিক্ষা জীবন, আগে জন্ম, তারপর মা বাবা, দেখা কোনো সিরিয়াল আছে, আগে নাম টাম যদি দেওয়া থাকে এরকম শুনছো কিনা সেটা, তারপরে ওর জন্ম, ওকে, এবার ওর পিতা মাতা, এরপর হচ্ছে শৈশব পর হচ্ছে পড়াশোনা, মানে প্রাইমারি পড়াশোনাতে ধাপা চাপার, পড়াশোনার পরে কর্মজীবনের পর হচ্ছে বিখ্যাত, সে বিখ্যাত নোবেল পুরস্কার কোনো পাইছে কিনা, পুরস্কার পাইছে কিনা, বা কি পাইছে, লাস্টে মৃত্যু শেষ। তাহলে জীবনীগুলো তোমাকে এইভাবেই একটু মাথায় রাখতে হবে এবং নিজে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে পারবা। আর সবচেয়ে ভালো হয় যদি কমন আসে, যদি কমন আনতে পারো তাহলে মজা, তাহলে দেখবে যা কষ্ট করতে হবে না, দুম তো আনসার করতে পারবে। সেই জন্য তোমাদেরকে আমি শীট দিয়েছি অলরেডি, অনেকগুলো প্র্যাকটিস করাইছি, হ্যাঁ, ওগুলো একটু প্র্যাকটিস করবা। আর যেগুলো বোর্ড কোয়েশ্চেন, যাদের মডেল কোয়েশ্চেন বই আছে, টেস্ট পেপার বই আছে, ওই বোর্ড কোয়েশ্চেন থেকে পড়বা, ঠিক আছে। তাহলে রিয়ারেঞ্জ এখানেই গেল। এরপর হচ্ছে তোমাদের রাইটিং পার্টগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে বানা লিখতে হয়, এটা একটা আমি আজকে তোমাদের শো করবো, কিভাবে বানা লিখতে হয়। ওকে, কমন যদি নাও আসে, এখন তো স্কুলে কমন আসবে, রাইট, কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু কমন আসবে না, এখন সিলেবাস নাই। এখানে তো স্কুলে একটা সিলেবাস দিয়েছে, ওখান থেকে কমন আসবে নিশ্চিত,
কিন্তু যখন তুমি কম্পিটিটিভ এক্সাম যাবে এসএসসি এইচএসসি বা অন্যান্য পরীক্ষা চাকরি পরীক্ষা বা মেডিকেল পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা দিবে ওখানে কোনো কমন নাই, যেটা দিবে সেটা লিখতে হবে। তো আগে যেগুলো কমন সেগুলো লিখে শিখো, তাহলে আনকমনগুলো শিখতে পারবা। রাইটিং পার্ট, রাইট? রাইটিং পার্ট নিয়ে একটু করে বলি। রাইটিং পার্ট, রাইটিং পার্ট ভালো করে দেখো। রাইটিং পার্ট যখন টিচাররা দেখে, যখন শিক্ষক কখনো রাইটিং পার্ট দেখে, তিনি কি কি দেখেন দেখো। এটা একটা আমি বলতেছি, বলছে কোনো ছাত্র যদি একদম কিচ্ছু শিখে নাই, হ্যাঁ কোনো ছাত্র কিচ্ছু শিখে নাই, তবুও সে ভালো মার্কস পাবে যদি কয়েকটা জিনিস বললাম, সেটা হচ্ছে স্পেলিং। ম্যাক্সিমাম ছাত্র যেখানে মার্কস কমায় ফেলে সেটা হচ্ছে কি স্পেলিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইচ্ছা করে বানান ভুল করে ফেলে, অনেক সময় ছোটখাটো বানান ভুল করে ফেলে। এরপর হচ্ছে সিলি মিস্টেক বলে এটাকে, ভেরি সিলি মিস্টেক। সিলি মিস্টেক কি কি? যেমন তুমি বলছো ভালো দেখো সিলি মিস্টেক কিভাবে হয়। 3 is our best friends, 3 are our বেস্ট ফ্রেন্ডস। তুমি লিখছো 3 হচ্ছে তোমার সর্বোত্তম বন্ধু, ওকে। এরপর লাইন শুরু করছো ইট গিভস আস, হইলো? এটা হয়েছে। টিচাররা তো তোমাকে নাম্বার দিবে না, কেন নাম্বার দিবে না? তুমি লিখছে কি 3 প্লুরাল, এখানে প্রনাউন দিচ্ছে কি ইট, হইলো? সেটা কি দিতে হবে, লিখতে কি হবে কি দে গিভ আস। এখন দে দিলে আর গিভস দিতে পারবো না, তখন কি দিতে হবে দে গিভ আস। তো তুমি এটা সিরিয়াল মেনটেন করা, তুমি যেটা লিখতেছ ওটা ঠিক আছে কিনা দেখবা। একবার 3 একবার 3 একবার ইট একবার দে, এরকম করলে টিচাররা নাম্বার দিবে না। মানে ওরা বুঝে পাবে তুমি ভালো করে এটা মানে আন্দাজে ফান্দাজে লিখে দিচ্ছ, এটা ফার্স্ট। আরেকটা হচ্ছে যখন তুমি স্টোরি লিখো, স্পেশালি যারা স্টোরি লিখে, যারা স্টোরি লিখে ওরা কি করে, ওয়ান্স দেয়ার লিভড এ কিং, হ্যাঁ সে শুরু করেছে ফার্স্ট টেন্স দিয়ে, যেহেতু এটা ফার্স্ট টেন্সে করে না। এরপরে সে যখন লিখে সব প্রেজেন্ট টেন্স দিয়ে লিখে ফেলে, হি ইজ এ গুড বয়, এই সব প্রেজেন্ট টেন্স দিয়ে লিখে। যেহেতু তুমি লিখতেছে স্টোরি, আবার শুরু করেছে ফার্স্ট টেন্স দিয়ে। যেমন ওই দিন আমি খাতা কাটতেছিলাম, ওখানে ইয়া ছিল তোমার ওই যে শেখ সাদি এবং ওই ড্রেসের ইয়াটা। তো কি করেছে ওখানে সে শেখ সাদি একবার ওই যে যাচ্ছিল, সে সবগুলো প্রেজেন্ট টেন্সে লিখে দিয়েছে। শেখ সাদি করেন তো বহু বছর আগে, সব ফার্স্ট টেন্স দিতে হবে। তো তুমি সেজন্য পরীক্ষায় লিখার পরেও একবার পড়ে দেখবা, আবার স্টোরিটা তোমার ফার্স্ট টেন্সে লিখতেছো, এটা তুমি স্টোরি তুমি ফার্স্ট টেন্সে লিখতেছো, ইটস ওকে। কিন্তু যখনই জিজ্ঞেস হচ্ছে হোয়াট আর ইউ ডুইং স্যার, শেখ সাদিকে জিজ্ঞেস করছে স্যার আপনি এগুলো কি করতেছেন, তখন শেখ সাদি রিপ্লাই দিচ্ছে আই এম ডুইং দ্য রাইট থিং। এখন দেখো তুমি ফার্স্ট টেন্সের ভিতরে আবার কি টেন্স বলতেছো এখানে, ঠিক আছে। কখন ঠিক থাকবে যদি তুমি কি দিয়ে কথা বলো, ইনভার্টেড কমা। কি কমা দিতে হবে সেখানে, ইনভার্টেড। যখন তুমি ফার্স্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট টেন্স দিয়ে বলবা, তখন সেগুলো কি দিয়ে দিতে হবে, ইনভার্টেড কমা। তাহলে এটা ভুল হবে না। এমনি ইনভার্টেড কমা তোমার সারা যদি প্রেজেন্ট টেন্স বলে দাও, তাহলে এটা ভুলতে হবে। সেজন্য যখন কথোপকথন হবে, কারোর সাথে জিজ্ঞেস হবে হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, যখন উত্তর দিবে বা কথা জিজ্ঞেস করবে, ইনভার্টেড কমা দিবে, এগুলো সব প্রেজেন্ট টেন্সে দিবা। নর্মালি ফার্স্ট টেন্স থাকবে, এগুলো বুঝতে হবে। সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট স্পেলিং মিস্টেক না করা। তো তুমি তোমাদের যেগুলো প্যারাগ্রাফ আছে, তোমরা যেগুলো প্যারাগ্রাফ শিখেছো, যেগুলো স্টোরি শিখেছো, যা শিখেছো, কঠিন স্পেলিং গুলো ভালো করে শিখবা। আর যদি দেখা হচ্ছে তুমি স্পেলিংটা পারো না, ওটা স্কিপ করে দিবা। না পারলে লিখিও না, তবু লিখিও না, ঠিক আছে। টিচাররা চেষ্টা করে গোল্লা বাড়ানোর জন্য একটা পেজ দেখবে, চোখ বলে কি লেখছো এটা দেখবে না, ভুল লিখছো কিনা এটা দেখবে, ঠিক আছে। যদি বেশি গোল্লা পড়া যায় আর পড়বে না। মানে টিচারের কাজ হচ্ছে কোনো রকমে দেখে কি করেছে 5-6টা গোল্লা দিয়ে নাম্বারটা কম দিয়ে চলে যাও। এটা তুমি অনেক ভালো লিখছো, চমৎকার লিখছো, তুমি ভালো লিখছো, এটা প্রমাণ কি নো স্পেলিং মিস্টেক। তোমার কোনো গোল্লা দিতে পারতেছে না টিচার তোমার এখানে কোনো ভুল ধরতে পারতেছে না, তাহলে তুমি ভালো লিখছো, ভালো মার্কস পাবা, ঠিক আছে। আবার অনেকেই দেখা যাচ্ছে না শিখার ফলে একই লাইন সে বারবার লিখতেছে, লিখে কিরকম বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশ ইজ ভেরি গুড, মানে একটা লাইনকে দিয়ে দিতে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে ফেলছে। এরকম আমার টিচার খুব বিরক্ত হয়ে যাবে। না পারলে তুমি একটা সুন্দর কিছু লিখে চেষ্টা করো। আর তোমরা যদি এখন সিলেবাস আছে, কেন পারবো না, এগুলো শিখছো না। আমরা প্রতিদিন তোমাদেরকে হোম টাস্ক দিয়েছি, তোমার পরীক্ষা লিখে অলরেডি কতগুলো পরীক্ষা দিয়েছো আমাদের এখানে, সো কেন পারবো না, অবশ্যই পারবা। তো যেটা বলবো স্পেলিং মিস্টেক করবে না, আর কমন মিস্টেক করবো না, ছোট মিস্টেক করবো না। এটার জন্য বাসায় একটু চর্চা করতে হবে, ঠিক আছে। যেমন অনেকে
এখনো ঝগড়া করে। কেন স্যার? আমরা কেন নোট করব? আমরা মুখস্থ বানাবানা লিখবো। ওকে, তুই বানাবানা লিখবা। যদি এখন বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে বানাবা না, কি লিখবে তুমি বলো? তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জনককে জানো? তুমি না বলে কি পড়বা? হু ইজ দ্য ইনভেন্টর অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপকারিতা কি জানো তুমি? উপকারিতা কি জানো? খুশি করে ফিরে আন্দাজ জানে একটাই জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আর এআই দিয়ে এখন বিভিন্ন ভিডিও বানানো যায়। দুই একটা লাইন লিখলে নাম্বার দিবে। কেয়ারফুল থাকতে হবে। যেমন যেগুলো ইনফরমেটিভ, যেমন করোনা ভাইরাস সময় তুমি কিছুই জানো না। এটা কোথেকে উদ্ভূত হয়েছে, এটা প্রথম কোথায় আবিষ্কার হয়েছে, এটা কারণগুলো, লক্ষণগুলো কি কি, এটা কিভাবে ট্রিটমেন্ট করা যায়, কিছুই জানাতে জেনে লিখে দিলে হবে। করোনা ভাইরাস ইজ এ ডেঞ্জারাস ভাইরাস। করোনা ভাইরাস ইজ এ ডেঞ্জারাস ভাইরাস। ইট ইজ ভেরি হার্মফুল। ইট কজ লট অফ কি বলে মিসচিফস ইন আওয়ার লাইফস। এই লিখলে নাম্বার দেবে। যেগুলো ইনফরমেটিভ তোমাকে ইনফরমেশন দিতেই হবে। আর একটা জিনিস শিখে দিয়ে এবার কোনটা কত পৃষ্ঠা লিখবা। এটা অনেকে জিজ্ঞেস করে স্যার মানে স্ট্যান্ডার্ড কি, মানে কোনটা কত পৃষ্ঠা লিখবে, এটা আমি বলে দিচ্ছি। প্যারাগ্রাফ যে সমস্ত প্যারাগ্রাফগুলোর নাম্বার হচ্ছে 10, মিনিমাম 2 পেজ। কেমন? মিনিমাম 2 পেজেস লিখতে হবে, মিনিমাম। ঠিক আছে? অনেকে বলে স্যার আমার লেখাতে বেশি ছোট। হ্যাঁ, পাতা না, পৃষ্ঠা। এই পৃষ্ঠা, ওই পৃষ্ঠা, একটা পৃষ্ঠার কি 2 পাতা কি? কেন মিনিমাম কয় পেজ লিখতে? আমি তো মিনিমাম বলছি। ঠিক আছে, ম্যাক্সিমাম 3 পেজ থেকে বেশি। আবার দিছে প্যারাগ্রাফ লিখি বলছে কম্পোজিশন হবে বেশি, বেশি লিখলে তো জ্বালা, তুই ভুল লিখবা সেখানে। বেশি লিখে দরকার নাই, মিনিমাম 2 পেজেস লিখবো। সুন্দর, এটা স্ট্যান্ডার্ড। স্টোরিও সেম, মিনিমাম 2 পেজেস লিখবা। অ্যাপ্লিকেশন কয় পৃষ্ঠা লিখবা? অ্যাপ্লিকেশন লিখবা 1 পেজ, অনলি 1 পেজ। আমি সেটা বাম পেজ থেকে শুরু করবা, বাম পেজ, অনলি 1 পেজ লিখবা। আর কম্পোজিশন আছে না, মিনিমাম 4 পেজ, মিনিমাম কত? 4 পেজ লিখবা। ওকে, তারপর লেটার তো এমনি 2 পেজ হয়ে যায়। লেটার কয় পেজ হয়ে যায়? তুমি 1 পেজে লিখতে পারবে না। আর কি আছে? ইমেল এগুলো 1 পেজ, 1 পেজে শেষ হয়ে যাবে, বেশি লাগবে না। আর কিছু আছে? আর কি আছে? আর তো কিছু না, রাইটিং প্যাড আর কিছু আছে? এগুলো এটা ফলো করবো। ঠিক আছে? সো এখানে আরেকটা ব্যাপার আছে যে লিখার স্টাইল। প্যারাগ্রাফ লিখে কোনো স্টাইল নাই, টাইটেল দিয়ে দিবা আর লিখে পুরোটা শেষ। স্টোরি লিখা যদি তোমার যেমন যেগুলো স্টোরিগুলো কমন স্টোরি, মানে ইচ্ছে থাকলে উপায় হয়, গ্র্যাপস হল, লস হল, এগুলো তার টাইটেল দিবা। আর যদি না থাকে টাইটেল দেওয়ার দরকার নাই, জাস্ট লিখে শুরু করে দিবা। আর যদি পারো, দেখা যাচ্ছে একটা মোরাল দেওয়ার সুযোগ আছে, মোরাল দিতে পারবা, মোরালটা এখানে একটা মোরাল আছে, তাহলে মোরালটা লাস্টে দিতে পারো সুন্দর করে নীল পেন দিয়ে। যদি থাকে, না থাকলে আবার একটা বানা দিও উল্টা পাল্টা, না হলে নাই। যদি থাকে বা পারো তাহলে একটা মোরাল দিও, এটা কম্পালসারি না। অ্যাপ্লিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা ঠিক আছো? যারা কলেজে উঠে, এরা করে কি জানো? এরা লেগে দ্য হেডমাস্টার। হ্যাঁ, কলেজে হেডমাস্টার নাই, কলেজে কি? সো ভেরি কেয়ারফুল। হ্যাঁ, লিখে প্রিন্সিপালটা ভুল লিখে, এইরকম লিখলেও ভুল হবে। ঠিক আছে? কি লিখতে হবে তাহলে? PAL, প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার, তারপর হচ্ছে প্রিন্সিপাল। সো এখন তোমাদের জন্য হেডমাস্টার, যদি গার্লস স্কুল হয়, লিখে থাকে গার্লস স্কুল, তাহলে হেড মিস্ট্রেস দিবা। নর্মাল হেডমাস্টারই থাকে, দ্য হেডমাস্টার, তারপরে স্কুল নাম দিবা, ঠিকানা দিবা, সাবজেক্ট দিবা, আর সবার উপরে তারিখ দিবা। এক পেজ সুস্থিরে লিখবা, সাবজেক্ট এবার স্যার, সো উইথ দ্য প্ল্যান হোপ দ্যাট অন বিহেভ অফ, এইসব লিখবা। আর কম্পোজিশন তো তোমরা জানো, অনেকে প্যারা করে লিখে, নো প্রবলেম, তুই প্যারা লিখতে পারো। অনেকে পয়েন্টস দিয়ে লিখে, নর্মালি পয়েন্টস দিয়ে না লিখতে ভালো, প্যারা করে লিখলেই ভালো। ঠিক আছে? প্যারা দিয়ে লিখতে এক প্যারা। যদি ধরো কম্পোজিশন তুমি ইন্ট্রোডাকশন শুরু করলা, এরপর এটা কি নিয়ে আসছে, ইম্পর্টেন্ট ফিজিক্স এক্সারসাইজ নাকি রিডিং নিউজ, যেটা আসবে সেটা প্যারা লিখবে, লাস্টে কনক্লুশন শেষ। আর লেটার তো তোমরা জানো, লাস্টে ইয়ে দিবা অবশ্যই, কি বলে এটাকে, বক্স দিবা, একটা ফ্রম, একটা কি টু, স্টাম্প কোথায় দেয়? এদিকে নাকি এদিকে দেয় না? কোথায় দেয়? এসে না? তাহলে স্টাম্প দিয়ে দিবা, একটা স্টাম্প। ঠিক আছে? সুন্দর বক্সে এটা পেন্সিল দিয়ে দিবে, সুন্দর লাগবে, মার্কস দিয়ে ভালো। ঠিক আছে? আর কি ইমেল তো ইজি, ফ্রম টু সাবজেক্ট স্যার। আর বাসায় একটু চর্চা করবা, কয়েকটা রাইটিং পার্ট বাসায় চর্চা করবা।
এখন তোমাকে আরেকটা জিনিস শিখাচ্ছি আমি, যে যদি কমন নাও আসে কিভাবে বাংলা লিখতে হয়, ঠিক আছে? এটা একটু দেখাই দিই। যদি ধরো তোমার কমন আসে নাই, তাহলে তবু তোমার কিভাবে, তুমি কিভাবে বাংলা লিখতে পারবা। এটা কিরকম, কি লাইভ শেষে গেছে নাকি, এখন আছে? হ্যাঁ চলতেছে, আচ্ছা এটা দেখতেছি, একটু দেখি। যদি কমন নাও আসে তাহলে কি তুমি বাংলা লিখবে, দেখো। তোমরা যারা অনলাইনে দেখছো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবো, আমি সলভ করে দিব, যে বা কোনো সাজেশন যদি চাও, ঠিক আছে? শোভিক নন্দী, তুই বুঝছিস? আব তাহির, হ্যাঁ তুই চলে গেছে কেন সেটা? আর কেউ চলে গেছে? আর তো কেউ যায়নি। এই দেখো, তাহলে এটা একটু দেখাই দিই কিভাবে বাংলা লিখতে হয়, আই মিন যদি কমন না আসে। যদি কমন না আসে কিভাবে বাংলা লিখবে, দেখো। ধরো ট্রাফিক জ্যাম, তুমি এটা পড়ো নাই, ঠিক আছে, বা শিখছো বা ভুলে গেছো, বা কখনো এটা তুমি পড়ো নাই। সো এরকম যদি কোনো প্যারাগ্রাফ, কোন স্টোরি যদি কমন না আসে, তো কি করতে হয়? ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে, যতগুলো ডাব্লিউএস এগুলো দিয়ে প্রশ্ন করে তুমি একটা প্যারাগ্রাফ লিখে দিতে হবে। ডাব্লিউএস দিয়ে কি, প্রথমে লিখবো হোয়াট, এরপর হচ্ছে হোয়ার, ওয়াই, ওয়েন, হুইচ, হু, এরপর হচ্ছে হাউ। এগুলো যদি জাস্ট প্রশ্ন করো, তোমার একটা প্যারাগ্রাফ হয়ে যায়। কিভাবে আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো। ট্রাফিক জ্যাম সাপোজ, এখন এই যে ট্রাফিক জ্যাম, এটা তুমি শুরু করবে কিভাবে? একটা যদি এটা ইন্ট্রোডাকশন লিখবে, বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি বাট ইট ইজ ওভার পপুলেটেড, সো দেয়ার আর লট অফ প্রবলেমস। অনেক প্রবলেম আছে না? ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য। ট্রাফিক জ্যাম ইজ কি, অনেকগুলো প্রবলেম আছে, ট্রাফিক জ্যাম অন্যতম প্রবলেম। এখন ট্রাফিক জ্যাম কাকে বলে? এই কি দিয়ে বসে হয়েছে আমি, what do you mean by traffic jam? But traffic jam means when so many vehicles, মানে কি হবে, crowded together, crowded, I cannot move here and there, by hither and thither, then the situation is defined as traffic jam. এবার বলো, এবার তোমরা নিজে নিজে কমন সেন্সে চিন্তা করো, where it happens, এটা কোথায় হয়? এটা কোথায় হয় বলো তো? হ্যাঁ কোথায়? হ্যাঁ, যেখানে মানুষ বেশি, যেখানে তোমার কনজেস্টেড এরিয়া, বিজি এরিয়া, তো লিখবা it normally happens in busy areas, where a lot of offices, schools, colleges and a lot of people live together অথবা travel together to go to their respective places. বেশি কোথায় হয়? এবার why it happens, traffic jam কেন হয়? There are a lot of reasons behind traffic jam. লিখবা একটা কারণ, লিখবে এবার কি কারণ হইতে পারে ট্রাফিক জ্যাম কেন হয়। কমন সেন্স ইউজ করবো, কমন সেন্স। যদি রাস্তা ছোট হয়, ম্যাক্সিমাম রোডস আর ন্যারো, আমাদের দেশের ম্যাক্সিমাম রোড কি ন্যারো, সংকীর্ণ, ছোট, ঠিক আছে? এরপরে কি, আমাদের গাড়িগুলো ডিফেক্টিভ, ম্যাক্সিমাম ভেহিকলস অফ আ কান্ট্রি আর ডিফেক্টিভস। এরপর ট্রাফিক রুলস গুলো কি না, স্ট্রিক্ট না, ঠিক আছে? কোনো পার্কিং, যেখানে সেখানে পার্কিং করে, ইলিগেল পার্কিং, ওকে, তার কোনো কিন্তু কি নিয়ম নাই এখানে। ছোট গাড়ি কোন দিকে চলবে, বড় গাড়ি কোন দিকে চলবে, নিয়ম কারণ ফলো করে না, যার কারণে ট্রাফিক জ্যাম। ওকে, এবার হোয়েন ইট হ্যাপেন্স, এটা কিন্তু সবসময় হয় না। তুমি এখন জানো এখন ট্রাফিক জ্যাম হবে না, কখন হবে? সেদিন অফিস টাইম খোলা থাকে, বন্ধের দিন ট্রাফিক জ্যাম হয় নর্মালি। সকালে আর সন্ধ্যায় বেশি ট্রাফিক জ্যাম হয়। কেন? সবাই তখন স্কুল কলেজে বাস যেতে অফিসে যায় সকালবেলা, আর সন্ধ্যায় কেন হয়? সবাই বাবা আসে। হোয়েন ইট হ্যাপেন্স, হু আর দ্য সাফারার্স, কারা বেশি ভুগে ট্রাফিক জ্যামের কারণে? কারা ভুগে? সবাই, মানে এ টু জেড সবাই ভুগে, কিন্তু স্পেশালি কারা ভুগে? স্টুডেন্ট ভুগে, রোগীরা বেশি ভুগে, পেশেন্টসরা বেশি ভুগে, এবং যারা অফিস গোয়িং ওরা ঠিক টাইমে পৌঁছতে পারে না, স্কুল স্টুডেন্টরা ঠিক টাইমলি স্টুডেন্ট পৌঁছাতে। আর আমাদের যে অর্ডারগুলো রয়েছে, বিদেশে আমরা মাল সাপ্লাই দিব, এই অর্ডারগুলো যদি আমরা টাইমলি দিতে না পারি, আমাদের অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যায় টাইমলি দিতে না পারার পর। যেমন তোমরা যারা ফেরিতে দেখছো, ফেরি ঘন্টার পর ঘন্টা ফেরি স্টেশন দাঁড়া থাকতে হয়, ফেরি দেখছো, অনেক কষ্ট। ওকে, হাউ ক্যান উই সলভ ইট? এবার আমরা কিভাবে সলভ করতে পারি? We have to take some steps to solve the problem. Our roads should be expanded. Defective vehicles should be banned. Illegal parking should be stopped.
ট্রাফিক রুল শুড বি এনফোর্সড স্ট্রিক্টলি। লাস্ট একটা কনক্লুশন দিবা। সো এবার কিভাবে কনক্লুশন দিবা? The government is trying hard and soul to solve this problem, but the government alone cannot solve this problem. So we all have to help the government, or they have to come forward to solve this problem. Then we can lead a very prosperous and very healthy life. শেষ। এটা আমি একটা ট্রাফিক জ্যাম দিয়ে বলছি। যেমন একটা করি, আরেকটা বলি, যে কোনো একটা জিনিস নেই, যেমন তো হঠাৎ করে তো পরীক্ষা সে আওয়ার ফার্মা বা আওয়ার লাইব্রেরি, যারা আওয়ার লাইব্রেরি কি নিয়ে আসে? আওয়ার স্কুল লাইব্রেরি। ওকে, এখন তুমি স্কুল লাইব্রেরি নিয়ে লিখবা। আগে লাইব্রেরি নিয়ে একটু ফোকাস, লাইব্রেরি ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, এগুলো লিখবা। তারপর হোয়াট ডু মিন বাই লাইব্রেরি? লাইব্রেরি কাকে বলে? যেখানে শত শত হাজার হাজার কি পাওয়া যায়, বই পাওয়া যায়, যেখান থেকে বই পড়া নলেজ লাইব্রেরি। হোয়াট ডু মিন বাই লাইব্রেরি? ওকে, এবার হোয়ার ইজ সিচুয়েটেড, তুমি বলবা আওয়ার স্কুল হ্যাজ আওয়ার স্কুল 5 story বিল্ডিং। তো তুমি তোমার লাইব্রেরি কোথায়, 2 তলা না 3 তলা লিখবা। আওয়ার স্কুল লাইব্রেরি ইজ সিচুয়েটেড অন দ্য 2nd floor of our school faculty. Okay? Why it is important? Why library is important? Library is important because by reading books we can enrich our knowledge. তোমার যা যা জানা সব বলবো আগে। এবার তোমাদের লাইব্রেরি কখন খোলা থাকে, কখন বন্ধ হয়? when it is closed. Normally এটা 10টায় খুলে 4টায় বন্ধ হয়ে যায়, লিখবা। তারপরে who can go to the library, যাদের কি আছে লাইব্রেরি কার্ড আছে, তারা বই ওখানে বসতে পারবে। তোমার লাইব্রেরি কার্ড দিয়ে লাইব্রেরিয়ানকে দেখাইয়ে কি করবে? তারপর লাইব্রেরি দেখাশোনা করে কে? হ্যাঁ, এইরকম। তারপরে তোমার স্টুডেন্টরা কিভাবে লাইব্রেরি ব্যবহার করতে পারে, কিভাবে ব্যবহার করা উচিত, যেমন ওখানে কথা বলবে না, হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ, ঝগড়া করবে না, হ্যাঁ 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 করবে না, এগুলো লাস্টে কনক্লুশন শেষ করে। যে কোনো টপিক, যে কোনো একটা প্যারাগ্রাফ, যে কোনো কম্পোজিট, তুমি জাস্ট WS দিয়ে প্রশ্ন করো, সব অ্যান্সার তুমি পেয়ে যাও। যদি কমন নাও আসে, জাস্ট ওগুলো অ্যান্সার করলে তোমার দেখবে তোর প্যারাগ্রাফ কিছু একটা, যে কোনো প্যারাগ্রাফ একটা তুমি WS দিয়ে প্রশ্ন করবা। না না, আমি তোমাকে বানামা লিখের জন্য এখন এটা বলছি না, আমি বলতে চাচ্ছি সেটা যদি কখনো কমন যদি দেখা যাচ্ছে কমন আসে বা কমন আসে নাই খুব বেশি, বা একটা প্যারাগ্রাফ তুমি শিখতেছ, তুমি দেখবে এই প্রশ্নগুলোর আনসার হচ্ছে এগুলোই। হ্যাঁ, এইগুলো দিয়ে ওরা প্যারাগ্রাফটা বানাই দিচ্ছে। তো সেই জন্য আর যখন প্যারাগ্রাফ শিখবা, ইটস ওকে, তোমার মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু এটা ক্যাচ করার চেষ্টা করো কি কোনটার পর কোনটা আসবে, কিসের পর কিসে আসতেছে। নাহলে কি হবে, মুখস্থ করলে কি হবে, 2 লাইন যদি ভুলে যাও, ওই সে পড়া সব ভুলে যাবে। সেই জন্য মুখস্থ করবো না, মুখস্থ করবো ইটস ওকে, বাট এটা বুঝে বুঝে মুখস্থ করবা। এটা কোন প্যারার পর কোন প্যারা, কোন প্যারার পর কোন প্যারা আসতেছে, তাহলে দেখবে তোমার এটা ভালো মনে থাকবে। ঠিক আছে? সো আমি জাস্ট, আমরা তো পড়েছি, তো আমাদের দায়িত্ব ছিল আমরা চেষ্টা করব যে তোমাদের একটু গুছিয়ে দিব, যাতে সামনে পরীক্ষা, যাতে পরীক্ষা ভালো মার্কস দেওয়া। যেমন অনেকে বলছে স্যার, আমার স্টুডেন্ট মা বলছে স্যার ও বাসায় পড়ে, সে পড়ে সব পারে, কিন্তু পরীক্ষায় স্যার মার্কস পায় যে কত 66, 58, 46, 56। কেন? পড়ে। তাহলে স্যার মার্কস যদি তুমি না তো, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? আনসার কি? ফলে পরিচয়। তুই ট্যালেন্টেড, তুমি ভালো মেধাবী ছাত্র, এটা মুখে বললে তো হবে না, এটা প্রমাণ করে দিতে হবে। কি প্রমাণ? রেজাল্ট ভালো হবে, মার্কস ভালো পাবা তুমি। ঠিক আছে? যেটা মার্কস যদি ভালো তুলতে চাও, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এবং মাথাটা খাটাইয়া পরীক্ষার হলে, দেখো অনেকে আছে পরীক্ষার হলে বসেই চিন্তা করে কিভাবে একটা ফুল মার্কস তুলে যায়। সে কিন্তু পরীক্ষা হলে বসে চিন্তা করে একটা ভালো মার্কস তুলতে পারে, যে আজকে ফুল মার্কস তুলবো। 100% যেগুলো পারবা এগুলো আগে দুম 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 আনসার করে ফেলবা, না পারলে স্কিপ করে যাবা। আমি জায়গাটাকে রেখে দিবা, জায়গা রেখে রেখে চলে আসবা, এত বড় খাতা শেষ করতে পারবা না। ঠিক আছে? খাটা অনেকে আছে হাড়ি মারি শাড়ির সেদের বেদের করে ফেলে, এরকম করবো না। আস্তে আস্তে যেগুলো পারো সেগুলো করতে বলছি, কেন ওগুলো কাটতে হবে না, কাটতে হবে কোনগুলো যেগুলো পারো না, যেগুলো পারো সেগুলো আগে আনসার করবে, এগুলো কাটতে হবে না, নিখুঁত রাখার চেষ্টা করবে। খাটাছিরি করলে টিচাররা বলবে যে সাইজে রেখেছে, এটা আর যত জিজ্ঞাসা তবে হাড়ি লিখছে, বেশি কাটাছিরি করবে না। ঠিক আছে? ঠান্ডা মাথায় আস্তে আস্তে, শুধু ইংলিশ না, সবগুলো সাবজেক্ট ফুল আনসার করার চেষ্টা করবা। ফুল আনসার না করলে কখনো প্লাস পাবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেটা যে কোনো পরীক্ষা বলো, ফুল আনসার ইজ এ মাস্ট। বাংলা ক্ষেত্রে, আইসিটির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছাত্র ফুল আনসার করতে পারে না, টাইম ম্যানেজমেন্টের কারণে, বা একটা প্রশ্ন লিখতে লিখতে সলিউশন খেয়ে ফেলছে, তো আরগুলোতে সবগুলো সমস্যা হয়ে গেছে, লাস্টে পুরো একটা প্রশ্নে বাদ দিয়ে দিচ্ছে, 10 মার্ক বাদ। সাইডে ধরো কেউ 10টা মার্ক লিখে নাই, এটা সাইডে কত পাবে? এবারে যদি 8 করে চিন্তা করি, 6 আর 48 পাবে সর্বোচ্চ, 8 করে ধরে ধরে। এমসিকিউ কত যে 30-এ যে 30-এ পায়, কত হইল? 5টা তো 60টা, মানে সব লিখতে হবেই। ফুল আনসার ইজ এ মাস্ট। পারলে নাম্বার কম আসুক, তো 7টা লিখতে হবে। যদি ধরো তুমি যদি এটা 7টা লিখতে পারতা, তুমি 7-7
সাত সাত করেও যদি পেতে 49, দুই একটাতে তবু 3-4 বেশি দিবে স্বাভাবিক। তুমি 53 পেতে, 53 পেলে তুমি প্লাস পেয়ে ফেলতে। সো ভেরি কেয়ার, ফুল আনসার ইজ এ মাস্ট। ফুল আনসার না করলে কোনো ভালো। আর অনেক বলছে আমি পারি না, আমি ফলো করি নাই, মানে ভয় পাই। যারা ট্যালেন্টেড, যারা ভালো নাম্বার পাচ্ছে, যারা ব্রিলিয়ান্ট, এটা ট্যালেন্ট না, এটা পরিশ্রমী, এরা নিজেদেরকে হিসেবে গড়ে তুলছে। তুমি তো অলস, তুমি শুরু করো, তুমি তো শুরুই করো নাই, ওরা তো শেষ করে ফেলছে। তোমাকে কি করতে হবে, ওরা যেটা শেষ করেছে তোমাকে এখন থেকে শুরু করতে হবে। আমি একটু ভালো করে পড়তে ফোকাস দিতে হবে। কেন পারবা না তুমি, চেষ্টা করো, তুমিও পারবা। সো আশা করছি ভালো একটা রেজাল্ট হবে, তোমার জন্য সমাজের শুভকামনা। তো আমরা চেষ্টা করেছি ফার্স্ট পেপারটা একটু দেখানোর জন্য। আগামী কাল পরশু আরেকটা অনলাইনে আমি লাইভ ক্লাস দিব সন্ধ্যার দিকে, ঠিক আছে? আশা করি সোমবারের দিকে দিতে পারি, দেখি আমরা চেষ্টা করবো তোমাদের একটা লাইভ ক্লাস দিব। ওখানে আমরা সেকেন্ড পেপার কীভাবে সলভ করতে হয়, যে ট্যাগ কোয়েশ্চেন, তারপর সাপেপিবিক্স বা যেগুলো আছে আর কি, ওগুলো কীভাবে সলভ করতে ওখানে দেখাবো, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি দেখো, আপনি তোমার কোন কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কোনো কোয়েশ্চেন নেই? তাহলে দেখা যাক রেজাল্ট কীভাবে হয়। তো শুভকামনা সবার জন্য, বেস্ট অফ লাক, ভালো পরীক্ষা দিয়ে। আর তবুও যে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিও, ঠিক আছে? আমি অ্যান্সার দিব না।